আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রান্সফরমেশনের অ্যাসার্টিভ বাক্যকে কিভাবে ইন্টিগ্রেটিভ বাক্যে রূপান্তর করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো ইন্টিগ্রেটিভ বাক্যে রূপান্তর করতে হলে 5 থেকে 6টা মতো রুলস খুবই ব্যবহার করা হয় এবং এই রুলসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো রুলসগুলো খুবই সহজ। তো আমি বাক্যের মাধ্যমে রুলসগুলো প্রয়োগ করা শেখাবো। ফার্স্ট যে রুলসটা অর্থাৎ 1 নম্বর যে রুল, সেই রুলসটা আমি একটি বাক্যের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি। যে এখানে একটা বাক্য দিচ্ছি, দেখো যে শামীম ইজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল। এই বাক্যে কি বলছে? শামীম ইজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল। এই বাক্যে খেয়াল করো, একটি সাহায্যকারী ভার্ব এখানে অলরেডি উপস্থিত আছে। তো আমাদের রুলস নাম্বার 1 হচ্ছে যে বাক্যে যদি কোনো সাহায্যকারী ভার্ব থাকে, তো সেই সাহায্যকারী ভার্বটি সেন্টেন্সের প্রথমে চলে আসবে এবং তার সাথে একটি নট যুক্ত করতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। কেন? কারণ ইন্টিগ্রেটিভ মানে হচ্ছে প্রশ্ন করা, তাই প্রশ্নবোধক চিহ্ন সেখানে ব্যবহার করতে হবে। তো এবং বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয়, তখন এই রুলসটি খাটবে। তো আমি আবার বলছি, দেখো বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয়, অ্যাসার্টিভ বাক্যকে আমরা ইন্টিগ্রেটিভ বাক্যে রূপান্তর করতে হলে দেখতে হবে যে বাক্যটি আগে অ্যাফার্মেটিভ আছে কিনা। অ্যাফার্মেটিভ মানে কি? অ্যাফার্মেটিভ মানে হচ্ছে বাক্যটি হাবোধক, অর্থাৎ বাক্যে কোনো নেগেটিভ কোনো শব্দ না যদি থাকে তাহলে বাক্যটি হবে অ্যাফার্মেটিভ। ওকে, তো এখানে বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ এবং এই অ্যাফার্মেটিভ বাক্যে একটা সাহায্যকারী ভার্ব আছে, সেই সাহায্যকারী ভার্বটি হচ্ছে ইজ। তো এই সাহায্যকারী ভার্বকে আমরা সাবজেক্টের প্রথমে বসাবো, তারপর আমরা তার সাথে একটা নট যুক্ত করব এবং তারপর এই বাকি যে অংশগুলো আছে এগুলো বসাবো এবং শেষে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। যেমন দেখো, তাহলে এই বাক্যে এই যে ইজ সাহায্যকারী ভার্বটি আছে, আমি এই ইজ সাহায্যকারী ভার্বটি সাবজেক্টের প্রথমে বসালাম। তো এখানে ইজ বসালাম। ইজ বসানোর পরে এর সাথে একটা নট যুক্ত করতে হবে। তো আমি এখানে অ্যাপোস্ট্রফি আকারে একটা নট যুক্ত করলাম। ইজেন্ট, ইজ নটও বলতে পারো, আমি বলছি এটা ইজ নট বা ইজেন্ট। ইজ নট, তারপর এখানে বাকি আছে কি? শামীম। তারপর এটা আছে, যেহেতু সাহায্যকারী ভার্বটা প্রথমে চলে এসেছি বসাচ্ছি, তার সাথে নট যোগ করছি এবং বাকি আছে অ্যাবসেন্ট। এবার অ্যাবসেন্টটা আমরা ব্যবহার করব। তারপর কে বাকি আছে? এই যে ফ্রম। তারপর এই যে স্কুল শব্দটি আছে, এখানে স্কুল শব্দটি ব্যবহার করলাম। এখানে খেয়াল করো, ইজ নট শামীম অ্যাবসেন্ট ফ্রম স্কুল। লাস্টে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন এখানে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু বাক্য হবে না। এখানে কি বলছে? শামীম ইজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল, অর্থাৎ কি? শামীম স্কুল থেকে অনুপস্থিত। শামীম স্কুল থেকে অনুপস্থিত। তো এই লক্ষ্যে বলছে কি? ইজ নট শামীম অ্যাবসেন্ট ফ্রম স্কুল। শামীম কি আজ স্কুল থেকে অনুপস্থিত? অর্থাৎ কি? বাক্যের কোনো অর্থের পরিবর্তন ঘটাচ্ছে না, শুধুমাত্র বাক্যের অর্থ পরিবর্তন না করে বাক্যকে অন্যভাবে বলা হচ্ছে। এটা হচ্ছে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার প্রথম রুল। আমি আবারও বলছি, দেখো 1 নম্বর রুলসটা একটু খাতা লিখে রাখো। 1 নম্বর রুলসটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার 1 নম্বর রুলস হচ্ছে বাক্যটি আগে দেখতে হবে অ্যাফার্মেটিভ কিনা। অ্যাফার্মেটিভ কি? অ্যাসার্টিভকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি? অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হাবোধক, সেন্টেন্সে কোনো নট যুক্ত থাকবে না, তাহলে অ্যাফার্মেটিভ। যদি নট যুক্ত থাকে তাহলে সেটি হবে নেগেটিভ। তো এই বাক্যটি এখানে কোনো নট যুক্ত নাই, একটা মাত্র সাহায্যকারী ভার্ব হচ্ছে, তো বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ। তো এই অ্যাফার্মেটিভ বাক্যকে আমাদের ইন্টিগ্রেটিভ বাক্যে রূপান্তর করতে হলে এই সাহায্যকারী ভার্বটি প্রথমে চলে আসবে এবং তার সাথে একটা নট যুক্ত করতে হবে। তারপর এই যে বাকি যে অংশগুলো আছে সেগুলো বসে দিতে হবে এবং শেষে একটা জিজ্ঞাসা ব্যবহার করতে হবে, তাহলে এই বাক্যটি আমাদের ইন্টিগ্রেটিভ বাক্যে রূপান্তর করা যাবে। আমি এখানে আরেকটা বাক্য দিচ্ছি, দেখো, আই ওয়াজ অ্যাটেন্টিভ। I was attentive to my studies. I was attentive, এই বাক্যটি খেয়াল করো, I was attentive to my studies. তো এই বাক্যে দেখো একটি সাহায্যকারী ভার্ব আছে এবং বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ যুক্ত বাক্য। এই অ্যাফার্মেটিভ যুক্ত বাক্যটিকে এখন আমরা কিসে রূপান্তর করব? আমরা রূপান্তর করব ইন্টিগ্রেটিভ বাক্যে রূপান্তর করা শিখব। তো এই অক্সিলারি ভার্বটি অর্থাৎ সাহায্যকারী ভার্বটি সেন্টেন্সের প্রথমে বসাও ওয়াজ। এই ওয়াজের সাথে একটা নট যুক্ত করো
তাহলে ওয়াজেন্ট। যদি অ্যাপোস্ট্রফি আকারে বলো তাহলে সেটা বলবো ওয়াজেন্ট। আর যদি সরাসরি নট যুক্ত করে দাও তাহলে সেটা ওয়াজ নট, এভাবে পড়তে পারো। তো আমি অ্যাপোস্ট্রফি আকারে যুক্ত করলাম। তার ওয়াজেন্ট, ওয়াজেন্টের পরে আমরা একটু বাকি যে শব্দগুলো আছে সেগুলো আমরা বসাবো। বাকি আছে কি আই, তাহলে আই, তাহলে ওয়াজেন্ট আই। তারপরে যে বাকি অংশ এটা আছে অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভটা ব্যবহার করলাম। অ্যাটেন্টিভের পরে আমরা বসাবো যে টু মাই স্টাডি, এরও লাস্টে একটা জিজ্ঞাসা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু বাক্য হবে না। তাহলে ওয়াজেন্ট আই অ্যাটেন্টিভ টু মাই স্টাডিজ, আই ওয়াজ অ্যাটেন্টিভ টু মাই স্টাডি, অর্থাৎ কি আমি আমার পড়ালেখায় অ্যাটেন্টিভ অর্থাৎ মনোযোগী ছিলাম, আমি আমার পড়ালেখায় মনোযোগী ছিলাম। এই বাক্যে বলছে কি ওয়াজেন্ট আই অ্যাটেন্টিভ টু মাই স্টাডি, আমি কি আমার পড়ালেখায় মনোযোগী ছিলাম না। ওয়াজেন্ট এখানে খেয়াল করো, যেমন হিমেল is not going to school, এই বাক্যটি এখানে খেয়াল করো, হিমেল is not going to school। আমি প্রথমে যে বাক্যটা আলোচনা করছিলাম সেখানে কি ছিল যে বাক্যটি অ্যাফার্মেটিভ হওয়া লাগবে, কিন্তু এখানে দেখছি কি যে বাক্যটি কি নেগেটিভ, এই যে নট যুক্ত আছে, কি যুক্ত আছে, নট যুক্ত আছে। তাহলে বাক্যে নট যুক্ত থাকলে কি হবে, বাক্যটি নেগেটিভ হবে। তো এই নেগেটিভ যুক্ত বাক্যকে কিভাবে ইন্টারোগেটিভে রূপান্তর করব? এর রুলসটা হচ্ছে যদি এই নট যুক্ত কোনো শব্দ থাকে তখন এই নটটি বাদ হয়ে যাবে, এই নট বাদ হয়ে যাবে, অর্থাৎ নেগেটিভ শব্দটি সেন্টেন্স থেকে বাদ হয়ে যাবে এবং প্রদত্ত সেন্টেন্সের যে সাহায্যকারী ভার্বটি আছে সেই সাহায্যকারী ভার্বটি সেন্টেন্সের প্রথমে অবস্থান করবে। তো প্রথমেই বলতে এখানে সাবজেক্টের আগে আমরা অবস্থান দেই। তো এটা আমরা কি লিখতে পারি, দেখো এখানে এই যে ইজ নট আছে, এই নটটা বাদ হয়ে যাবে ইন্টারোগেটিভ করার সময় এবং এই ইজটা সামনে বসাবো, যেমন ইজ। তো ইজটা আমি সামনে বসাইছি, ইজ, ইজের পরে বাকি যে অংশটা আছে সাবজেক্ট পাশে কি, আর এই নটটা কিন্তু বাদ হয়ে যাবে কারণ নেগেটিভ যুক্ত শব্দ ইন্টারোগেটিভে বাদ হয়ে যাবে। তো হিমেল এখানে আছে, হিমেল, এই হিমেলটা এখানে আমরা ব্যবহার করব, ইজ হিমেল, হিমেলের পরে যে শব্দগুলো আছে সেগুলি ব্যবহার করব। is হিমেল গোয়িং টু স্কুল, is হিমেল গোয়িং টু স্কুল। এই বাক্যে কি বলছে যে হিমেল ইজ নট গোয়িং টু স্কুল। এখানে তোমার লাস্টে এই জিজ্ঞাসা অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন তোমাকে ব্যবহার করতে হবে, না হলে বাক্য হবে না। এখানে খেয়াল করো যে ইজটা আগে বসাইছি এবং বাকি একটা নট যুক্ত শব্দ ছিল, এই নটটা বাদ হয়ে গেছে। এবার ইজটা বসানোর পরে যে বাকি যে অংশগুলো আছে সেই অংশগুলো এই এখানে বসাই দিলাম। দেওয়ার পরে আমরা কি করব যে বাক্যের অর্থে কি কি ঘটছে, পরিবর্তন করেছে। হিমেল ইজ নট গোয়িং টু স্কুল, অর্থাৎ হিমেল স্কুলে যায় না, হিমেল ইজ নট গোয়িং টু স্কুল, হিমেল স্কুলে যায় না। তো এই বাক্যে কি বলছে, ইজ হিমেল গোয়িং টু স্কুল, হিমেল কি স্কুলে যায়। এই বাক্যে কি বলছিল, হিমেল স্কুলে যায় না। আর পরের বাক্যে প্রশ্ন করছে কি যে হিমেল কি স্কুলে যায়, হিমেল কি স্কুলে যায়। এখানে আরো একটা বাক্য দিচ্ছি, দেখো যে করিম was not, করিম was not fast food। তো করিম was not eating fast food, অর্থাৎ কি যে এই বাক্যটি খেয়াল করো, করিম was not eating fast food, অর্থাৎ কি যে করিম ফাস্ট ফুড খাবার খায় না, করিম ফাস্ট ফুড খাবার খায় না। তো এই বাক্যে কি বলছে যে এখানে বাক্যটি আছে নেগেটিভ যুক্ত শব্দ আছে, তো নেগেটিভ যুক্ত শব্দ যদি থাকলে সেটা ইন্টারোগেটিভ করতে হলে এই নেগেটিভ যুক্ত শব্দটি বাদ হয়ে যাবে এবং এই সাহায্যকারী ভার্বটি প্রদত্ত বাক্যের সাবজেক্টের আগে বসবে। তাহলে আমরা কি ব্যবহার করবো, এখানে খেয়াল করো যে ওয়াজটা আগে যদি ব্যবহার করি তাহলে কি হবে, ওয়াজ, তারপর আমাদের এখানে বাকি আছে করিম, তারপর বাকি আছে আমাদের এখানে ইটিং, তারপর বাকি আছে এখানে ফাস্ট ফুড, ফাস্ট ফুড। তো এখানে লাস্টে আমাদের জিজ্ঞাসা ব্যবহার করতে হবে, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। তো বাক্যটি কি প্রকাশ করে,
করিম ওয়াজ নট ইটিং ফাস্ট ফুড, অর্থাৎ কি করিম কোনো কি খায় না, করিম খায় না, কি খায় না, ফাস্ট ফুড খাবার খায় না, অর্থাৎ করিম এই ফাস্ট ফুড খাবার খায় না। তো এখানে বলছে কি যে ওয়াজ করিম ইটিং ফাস্ট ফুড, করিম কি ফাস্ট ফুড খাবার খায়, করিম কি ফাস্ট ফুড খাবার খায়, করিম কি ফাস্ট ফুড খাবার খায়। তাহলে যেহেতু ইন্টারোগেটিভ সেখানে সেই জন্য এখানে প্রশ্ন করা হবে। তো প্রশ্নটা এমন ভাবে করা হবে যেন বাক্যের অর্থের কোনো পরিবর্তন না ঘটে। বাক্যের অর্থের যদি পরিবর্তন ঘটে তাহলে সেটা ইন্টারোগেটিভ বাক্যে রূপান্তর করা সম্ভব হবে না, অর্থাৎ বাক্যটি সে সময় সঠিক হবে না। তো বাক্যটিকে এমন ভাবে প্রশ্ন করতে হবে যেন বাক্যের অর্থের কোনো তারতম্য না ঘটে, অর্থাৎ বাক্যের জন্য কোনো অর্থের পরিবর্তন না ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো এটা ছিল আমাদের 2 নম্বর রুলস। এরপরে শিখবো আমরা 3 নম্বর রুলস। পেলে ফুটবল। তো এই বাক্যে খেয়াল করো, শামিম পেলে ফুটবল, এই বাক্যকে আমাদের কিসে রূপান্তর করতে হবে, ইন্টারোগেটিভে রূপান্তর করতে হবে। তো বাক্যটা আছে কিসে, বাক্যটা আছে অ্যাফার্মেটিভ যুক্ত শব্দ আছে, অ্যাফার্মেটিভ আছে, অর্থাৎ বাক্যটি এখানে হাবোধক প্রকাশ করছে, অর্থাৎ কি শামিম পেলে ফুটবল, শামিম কি খেলে, শামিম পেলে ফুটবল, শামিম ফুটবল খেলে, শামিম ফুটবল খেলে। তো এই বাক্যকে অ্যাফার্মেটিভ যুক্ত বাক্যকে এখন আমরা ইন্টারোগেটিভ বাক্যে রূপান্তর করব। কিভাবে রূপান্তর করব, এখানে আমাদের রুলস নাম্বার 1 ছিল কি যদি সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সাহায্যকারী ভার্বের সাথে নট যুক্ত করে সেটা প্রদত্ত বাক্যের প্রথমে বসাতে হবে, রুল নাম্বার 1 ছিল। আর রুল নাম্বার 2 কি বলা হচ্ছে, রুল নাম্বার 2 ছিল কি যদি সাহায্যকারী ভার্বের সাথে যদি নট যুক্ত থাকে তাহলে ওই নেগেটিভ যুক্ত শব্দটি বাদ হয়ে যাবে, শুধুমাত্র সাহায্যকারী ভার্বটি সেন্টেন্সের সামনে বসাতে হবে এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। তো 3 নম্বর রুলসে কি, এখানে দেখো কোনো সাহায্যকারী ভার্ব নাই, এখানে কোনো সাহায্যকারী ভার্ব আছে না, প্রদত্ত সেন্টেন্সে একটি মাত্র মেইন ভার্ব আছে, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই। তো সাহায্যকারী ভার্ব যদি না থাকে তাহলে আমাদের এটা টেন্স অনুযায়ী এই ইন্টারোগেটিভ করতে হবে। টেন্স অনুযায়ী এই বাক্যকে ইন্টারোগেটিভ করতে হলে টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হবে। তো টেন্স অনুযায়ী কিভাবে, এই বাক্যটি পড়ে দেখতে হবে যে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনাইট না পাস্ট ইনডিফিনাইট। তো বাক্যটি দেখো, শামিম পেলে ফুটবল, এখানে বাক্যটি আছে প্রেজেন্ট ইনডিফিনাইট। এটা কিভাবে বুঝলাম, শামিম হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এই পেলেটা হচ্ছে এখানে ভার্ব, এবং শামিম এখানে একজন, আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার করতে হয়। তো ভার্বটা কিভাবে সিঙ্গুলার করতে হয়, এই যে ভার্বের শেষে যদি এল বা ইয়ে যুক্ত থাকে তাহলে ভার্বটাও সিঙ্গুলার হয়। তো এখানে পেলের সাথে এ যুক্ত আছে, সেই জন্য এই পেলেটা হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব, তো সাবজেক্টটাও একটা সিঙ্গুলার ভার্ব। তো আরো একটা নিয়ম আছে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই মূল ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। তো এখানে এস বা ইয়েস যুক্ত আছে, তো এই এসটা যুক্ত থাকার কারণে এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কি টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে আমাদের সাহায্যকারী ভার্ব হচ্ছে দুইটা, এটা হচ্ছে ডু আর এটা হচ্ছে ডাস, এটা হচ্ছে ডু আর একটা হচ্ছে ডাস। আর এই সেন্টেন্সটা যদি পাস্ট টেন্স হতো, তখন পাস্ট ইনডিফিনাইট হতো, তখন আমরা ডিড শব্দটি ব্যবহার করতাম। তো এখানে আমাদের সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, তখন আমরা এখানে ডু ডাস এই দুইটা শব্দ থেকে একটা শব্দ নেব, একটা শব্দ নেব। তো একটা শব্দ কিভাবে নেব, কোনটা নেব, এখানে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ডাস শব্দটি ব্যবহার করব। এখানে সাহায্যকারী ভার্ব হবে ডু বা ডাস, ডু বা ডাস। এখানে দুইটি শব্দ আছে, একটা হচ্ছে ডু আর একটা হচ্ছে ডাস, দুইটা শব্দ আছে। তো এই দুইটা শব্দ আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তখন আমরা এই ডাস শব্দটি ব্যবহার করব। আর যদি এখানে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় অন্য কোনো শব্দ, অন্য কোনো পারসন যদি হয় তাহলে এখানে আমরা ডু শব্দটি ব্যবহার করব। অর্থাৎ প্লুরাল নাম্বার হলে আমরা ডু ব্যবহার করব, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ডাস ব্যবহার করব। তো এই বাক্যে সাহায্যকারী ভার্বের জন্য আমরা কি পাচ্ছি, ডাস। তো এই ডাসটা এখানে ব্যবহার করব। এবং আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এই ডাজের সাথে যেহেতু ইন্টারোগেটিভ করতে হবে তো একটা নট এখানে যুক্ত করতে হবে। ডাজ নট মানে ডাজের সাথে একটা নট যুক্ত করলাম, তাহলে ডাজেন্ট। তারপর কি আছে এখানে বাকি অংশ, শামিম। শামিমের পরে যে বাকি ভার্ব, এটার তো কোনো পরিবর্তন নাই, এটা একটা পরিবর্তন আছে যে সাবজেক্টের সাথে ইয়েস আছে, এই ইয়েসটা উঠে যাবে। কেন, অলরেডি এখানে ডাস এস বা ইয়েস এখানে চলে আসছে এখানে, সেই জন্য আমাদের এই পেলে এখানে আর লাগে না। তো পেলের সাথে এস থাকা লাগে না, লাগলে সেটা ভুলে যাবেন, পিএলএ ওয়াই পেলে। পেলের পরে যে বাকি অংশ যেটা আছে সেটা আমাদের ব্যবহার করতে হবে, ফুটবল। লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই ব্যবহার করতে হবে। কি বলছে, এবার কি বলছে, শামিম ফুটবল খেলে। এক বলছে কি, ডাজ নট শামিম পেলে ফুটবল, শামিম কি ফুটবল খেলে না। এখানে দেখো কোনো বাক্যের কোনো অর্থের পরিবর্তন ঘটে না।
বাক্যের অর্থের পরিবর্তন না ঘটে বাক্যকে বিভিন্নভাবে প্রশ্ন করা হচ্ছে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য। বাক্য দিচ্ছি এখানে, খেয়াল করো। উই went to school. উই ওয়েন্ট টু স্কুল, এখানে 2 নম্বর বাক্যটি খেয়াল করো। উই ওয়েন্ট টু স্কুল, এই বাক্যে কি বলছে যে বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ, কিন্তু এই বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই, এবং এই বাক্যটি তাহলে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। কি বুঝলাম? এখানে ভার্বের ভি টু আছে, এই ভার্বের ভি টু থাকার কারণে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট হলে আমাদের সাহায্যকারী ভার্ব ছিল কি? ডিড। সেই ডিডটি আমরা প্রথমে ব্যবহার করব। তাহলে ডিড প্রথমে ব্যবহার করলাম, ডিডের সাথে একটা নট ব্যবহার করতে হবে, আমাদের যে বাকি যে অংশগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। তাহলে ডিডেন্ট উই, এই ওয়েন্ট হয়ে যাবে, ভার্বের ভি ওয়ানটে চলে আসবে। এখানে ভার্বের 2 নম্বর রূপ ছিল, এই 2 নম্বর রূপ আর থাকবে না, কারণ অলরেডি এখানে ডিডেন্ট আছে, সেই জন্য এই বাক্যটি আবার প্রেজেন্ট ফর্মে চলে আসবে। তাহলে ওয়েন মানে যাওয়া, গিয়েছিল, যাওয়া ইংরেজি হচ্ছে গো। তাহলে ডিডেন্ট উই গো, তারপর এই বাকি যে অংশগুলো আছে টু স্কুল, লাস্ট একটা জিজ্ঞাসা ব্যবহার। 4 নম্বর রুলস, এখানে একটা বাক্য দিচ্ছি, বাক্যটি খেয়াল করো। Everybody like him. Everybody likes him. প্রত্যেকে তাকে পছন্দ করে। Everybody, রুল নাম্বার 4 এর কাজ করার আগে এখানে খেয়াল করতে হবে বাক্যটি কিসে আছে? এই বাক্যটি আছে অ্যাফার্মেটিভ। তো এই বাক্যে এখানে কিছু ডিরেক্টলি পরিবর্তন করতে হবে। যেমন অ্যাফার্মেটিভ যুক্ত বাক্যে যদি এভরিবডি থাকে, কি থাকে? এভরিবডি থাকে। এই অ্যাফার্মেটিভ যুক্ত বাক্যে যদি এভরিবডি থাকে, তখন বাক্যটি যদি ইন্টারোগেটিভে প্রকাশ করতে হয়, তখন এই এভরিবডি এর স্থলে আমরা হু ডাজ নট, এই এভরিবডির জন্য আমরা কি ব্যবহার করেছি? হু ডাজ নট। তাহলে কি ব্যবহার করলাম? এই এভরিবডির জন্য আমরা ব্যবহার করলাম হু ডাজ নট। হু ডাজ নট এর পরে এই যে লাইকস আছে, এই লাইকসটা আমরা কি ব্যবহার করবো? এই লাইক। হু ডাজ নট লাইক, এই স্টার থাকবে না, লাইক হয়ে যাবে। এখানে হবে হিম, লাস্টে হবে জিজ্ঞাসা। এভরিবডি লাইকস হিম, প্রত্যেকে তাকে পছন্দ করে। আর এবারে কি বলছে কি? হু ডাজ নট লাইকস হিম, কে না তাকে পছন্দ করে। এখানে আরেকটা বাক্য দিচ্ছে, দেখো, যেমন এভরিবডি লাভস হিম, হিমেল, প্রত্যেকে হিমেলকে পছন্দ করে। তো এই বাক্যে এখানে আমি কি পরিবর্তন করাচ্ছি? এভরিবডি স্থলে আমরা কি ব্যবহার করব? এই এভরিবডি স্থলে আমার কি ব্যবহার করতে হবে? যে হু ডাজ নট, এই যে লাভস হিমেল, তাহলে কি ব্যবহার করলাম? এভরিবডি লাভস হিমেল, এখানে কি ব্যবহার করছি? হু ডাজ নট লাভ হিমেল। ফার্স্ট নাম্বার রুলসটা হচ্ছে ফ্লাওয়ার্স। নোবডি লাভস ফ্লাওয়ার। তো বাক্যে যদি এই নোবডি থাকে, তো এই নোবডির স্থলে ব্যবহার করতে হবে হু। কি ব্যবহার করলাম? হু। এই নোবডি থাকলে কি ব্যবহার করবো? আমরা হু শব্দটি ব্যবহার করবো। নোবডি থাকলে আমরা কি ব্যবহার করবো? হু শব্দটি ব্যবহার করবো। এবং হুর পরে এই যে ভার্ব আছে সেটা বসাবো, LOV, লাভ, এই এসটা এখন হবে না। তাহলে হু লাভস, এখানে ফ্লাওয়ার, FLAWERS, ফ্লাওয়ার্স। এই বাক্যে খেয়াল করো, নোবডি লাভস ফ্লাওয়ার, অর্থাৎ কেউই ফুল পছন্দ করে না। আর এই বাক্যে বলছে কি? হু লাভ ফ্লাওয়ার, পছন্দ করে। হু লাভ ফ্লাওয়ার, কে ফুল পছন্দ করে। 6 নম্বর রুলসে বলছে বাক্যে যদি নিভার থাকে, এই নিভার যদি থাকে তখন এই নিভারের পরিবর্তে ব্যবহার করবা ইভার। এবং যদি নাথিং থাকে তাহলে নাথিং এর জায়গায় এনিথিং, এই দুটো আসে। 6 নম্বর রুলসে কি? যদি বাক্যে নিভার থাকে তাহলে নিভার থাকলে ইভার করবে, যদি নাথিং থাকে তাহলে নাথিং এর জায়গায় এনিথিং দেবে। ওকে।